হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো গতকালকে আমি সারাদিন কোনো ব্লগ করিনি। বেসিক্যালি এই মাকে নিয়ে দৌড়াদৌড়ি, কনসাল্ট, ডক্টর কনসাল্ট, তারপরে ডিসিশন নেওয়া কি করা উচিত, আরেকটা ওপিনিয়ন নেবো কি নেবো না, এইসব নিয়ে কালকে সারাটা দিন না প্রচণ্ডভাবে একটু মানে মাইন্ডসেটটা আমার ঠিক ছিল না। তো সেই কারণে আর ব্লগ করিনি। তো যাই হোক, আজকে সকাল সকাল তারপর ফাইনালি যাই হোক ডিসাইড করেছি একটা সেকেন্ড ওপিনিয়ন নেবো। অ্যান্ড সকাল সকাল ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে সব কাজবাজ করছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমি এখন জিম যাব, বিকজ অ্যাপয়েন্টমেন্টটা একটু লেটের দিকে রয়েছে। তো আমি জিম থেকে বাড়ি আসবো। বাড়ি এসে মায়ের রিপোর্টসগুলো নিয়ে সোজা আমি ডক্টরের চেম্বারে যাবো আর কি, ডক্টরকে কনসাল্ট করতে। তো চলো আর বেশি দেরি না করে এখন বেরোই, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আমি একদম টাইম টু টাইম আজকে সব কিছু করেছি। সো অ্যাজ অফ নাও আই এম নট রানিং লেট, আই এম রানিং লাইক অন টাইম। মানে বেশ হাতে আমার কাছে অনেকটা সময় আছে যে আরামসে আমি জিমও করতে পারবো, তারপর আমি ডক্টরের ওখানেও যেতে পারবো। মাকে নিয়ে যাব না, বিকজ মায়ের বেকার যাওয়ার দরকার নেই। মায়ের পা এমনিতে ব্যথা, মাকে নিয়ে টানা ইচ্ছা করার দরকার নেই। আমি রিপোর্টসগুলো নিয়ে যাব। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই জাস্ট ডক্টরস চেম্বার থেকে এলাম, এখন 4:15 বাজে, 4:15 4:30 বাজে। এসে আবার স্নান করলাম, বিকজ পুরো ভিজে গেছিলাম, বৃষ্টি পড়ছে, আর মাকেও নিয়ে যেতে হয়েছে। যাই হোক, সেগুলো সব আমি তোমাদেরকে পরে বলবো। আপাতত আমি এখন লাঞ্চ করে নেমে আর পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। পৌঁছে গেছি বাড়ি। তোমাদেরকে বলা হয়নি এখন অব্দি সেকেন্ড ডক্টর কি বললো, তো যাই হোক বলবো একটু পরে। আপাতত এখন ঘরে যাই, গিয়ে বাবাকেও বোঝাতে হবে জিনিসটা, কারণ বাবা তো ছিল না তখন। তো তাই ভেতরে যাই, বৃষ্টি পড়ছে, টানা 3 দিন ধরেই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে থামছে আবার পড়ছে, এখন যদি হালকা পড়ছে। চলো বাড়ি দিয়ে খুব পিছল, ওই জন্য খুব সাবধানে বেরোলাম। তারপর আমি একটা এখন বাদালে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, কালকে সকালবেলাও মায়ের কটা ব্লাড টেস্ট আছে। আমরা তোমাদেরকে তো এখনও বলিনি কি বৃত্তান্ত কি হয়েছে, কারণ গতকালকে তোমরা জানো যেমনটা ব্লগ করা হয়নি। তো আজকে সেকেন্ড ডক্টরের সেকেন্ড ওপিনিয়ন কি ডিসাইড করলাম, কার সাথে যাচ্ছি, উইথ দ্য ফার্স্ট ডক্টর অর দ্য সেকেন্ড ডক্টর, সব বলছি বাড়ি গিয়ে। চলো আপাতত বাড়ি পৌঁছে, বৃষ্টি পড়ছে এখনো, জানি না বুঝতে পারছো কিনা, ভালোই বৃষ্টি পড়ছে। তো বেসিক্যালি বাড়ি চলে এসেছি, যেমনটা তোমাদেরকে বললাম, আমি বেরিয়ে গেছি। তো ফেরার পথে একটুখানি হালকা ভিজেছি, তো এসে মাথাটা একটুখানি পুছে নিলাম টাওয়েল দিয়ে। তো রান্নাও করতে হবে আমাকে, কারণ দুপুরবেলা আমি আজকে একটুখানি ভাত খেয়েছি, তো সেখানে সায়নের ভাত নেই। তো টুকটাক রান্না বান্না করতে হবে, কারণ এখন সায়নের জন্য একবেলাই রান্না করাই, যেহেতু আমি খাই না। তো এবার ঘটনাটা যেটা ঘটে, যে কেন আমরা সেকেন্ড ওপিনিয়ন নেই আজকে একটা ডক্টরের কাছ থেকে, সেটা কিন্তু এই কারণে না যে প্রথম ডক্টর আমাদের ভালো লাগেনি বা প্রথম ডক্টরের কথা আমাদের ভালো লাগেনি, সেটা হয়তো আমরা এমনিতেই সেকেন্ড ওপিনিয়ন নিতাম। সেকেন্ড কেন, আমার মনে হয় একটা এত বড় ডিসিশন নেবার আগে আমাদের যে কোনো মানুষেরই সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ওপিনিয়ন নেওয়াটা উচিত। তো এবার যেটা ফার্স্টেই বলি, ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে, আজকের কথাটা আগে বলি, কেন এত লেটে শেয়ার করছি, মানে দিনের শেষে কেন শেয়ার করছি। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, আমি তো সকালবেলা সব কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে জিমে যাই। ওখান থেকে বেরিয়ে আমার ডক্টরের ওখানে অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল, নিয়েই রেখেছিলাম, তো যাতে আমরা আর কি মানে আমি রিপোর্টসগুলো নিয়ে গিয়ে সেকেন্ড ডক্টরের কনসাল্টটা করতে পারি, মানে কথা বলতে পারি, ওনাকে রিপোর্টসগুলো দেখাতে পারি, ওনার কি ওপিনিয়ন, ওনার কি সাজেশন, সেগুলো শুনতে পারি। কিন্তু ডক্টরের কাছে যখন জিম থেকে বেরিয়ে রিপোর্টসগুলো নিয়ে আমি যাই, তো তখন ডক্টর বলে যে না, আমি তোমার মাকেও দেখবো। তো তখন এবার যদি বলেছিল যে কাল পরশু নিয়ে এসো, এবার কাল পরশু করলে কি যত দিন যাচ্ছে না, একটা করে দিন বেড়ে যাচ্ছে, অ্যান্ড তত মায়ের রিকভারি টাইমটাও মানে আরও পিছিয়ে যাচ্ছে। আমি স্বাভাবিকভাবে চাই যে মা তাড়াতাড়ি রিকভার করুক। তো সেই জন্য আমি ডক্টরকে বললাম, আপনার তো এখনও পেশেন্ট রয়েছে, আমার বাড়ি বেশি দূরে না, আমি মাকে গিয়ে সব করে নিয়ে চলে আসছি। তো মাকে গিয়ে নিয়ে আসা হয়, তো নিয়ে এসে তারপরে ডক্টর দেখে। এবার এগুলো করতে করতে বিকেল অলমোস্ট 4টে 4:15 বেজে গেছিলো।
তো তারপরে এসে যেহেতু ভিজেও গেছিলাম, কারণ ফেরার পথে খুব জোরে বৃষ্টি পড়ছিল। তো মাকে তো ক্লিনিক থেকে আমি রিক্সা করে নিয়ে এসেছি, কিন্তু তারপর ফেরার পথে যেহেতু স্কুটি করে ফিরেছি তখন আমি ভিজে গেছি। তো এসে স্নান করলাম, আবার স্নান টান করে লাঞ্চ করলাম, তখন বাজে 5টা 5:15। তারপরে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যে দিয়ে আমি বাড়ি চলে গেছি। তো বাড়ি থেকে বাড়ির লোকের সাথে কথাবার্তা বললাম। তো এবার ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে, প্রথম যিনি ডক্টর, যাকে প্রথম দিন থেকে ডে 1 থেকে কনসাল্ট করছি আর কি, সেই ডক্টর আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে, ফার্স্টে বলে বায়োপসি করতে হবে আগে। আমি সাধারণত জানি যে বায়োপসিটা হয়তো অপারেশনের পর করে, কিন্তু বায়োপসি উনি বলে আগে। তো সব কিছু ঠিকঠাক, বায়োপসি যেদিন করতে যাবো তার আগের দিন রাত্রিবেলা ঠিক 11টার সময় আমাকে ফোন করে উনি জানান যে বায়োপসি করার দরকার নেই। তার আগে কিন্তু ওনার সাথে আমার 8:30 9টার দিকে 9:30 দিকে কথা হয়েছে। তখন উনি বলে এই সময় আসবে, মাকে এই খাওয়াবে না, ওই খাওয়াবে না, এই টাইমের পর আর কিছু খেতে দেবে না, জলও না, হ্যানা না তাই না, যেগুলো আর কি প্রিকশনস থাকে উনি সব বলে। প্রি অপারেটিভ যেই টেস্টগুলো হয় প্রিলিমিনারি, সেই টেস্টগুলো উনি করান, সব রিপোর্টও আমি ওনাকে দেখাই। তো উনি হুট করে রাত্রিবেলা 11টার সময় ফোন করে বলছে কালকে না বায়োপসি করার দরকার নেই, তুমি কালকে এসো, তোমার সাথে একটু কথা বলি, মানে সরি আপনার সাথে একটু কথা বলি, রিপোর্টগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমি বললাম মানে কেন, বায়োপসি কেন হবে না? তো উনি বলছে যে না, বায়োপসি করার প্রয়োজন নেই, আমি আজকে আমার অনেকগুলো ওটি ছিল, আমি অন্য আমার ফ্রেন্ড ডক্টরসদের সাথে কথা বললাম, তার সাথে কনসাল্ট করলাম, তো পোস্ট অপারেটিভ তো একটা বায়োপসি হবেই, তো এই মুহূর্তে দরকার নেই, মনে হচ্ছে এটা বিনাইনি, এটা ম্যালিগন্যান্ট না। তো যাই হোক, আমি তো আই এম ভেরি মাচ লাইক মানে নিউ টু অল দিস, আমার কিছুই জানা সম্ভব না এগুলোর সম্বন্ধে। ইনফ্যাক্ট আমি একটা নন মেডিকেল পার্সন, সো আমি ব্যাপারটায় পুরোপুরি একটা অ্যামেচিওর। তো যাই হোক, উনি যেটা বলে, তো আমার একটুখানি তখন একটু মাথাটা গরম হয় ব্যাপারটা নিয়ে, যে এইগুলো কি, কালকে যাওয়ার কথা একটু আগে বললো, হ্যাঁ সব ঠিক আছে, সবাইকে বলে দিলাম, সব অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, এই সময় যাবো, যারা কাজ করে তাদেরকে বলে দিলাম, স্বপ্নাকে, রান্নার দিদিকে তাড়াতাড়ি আসবে, এই করবে সেই করবে, হুট করে এখন এই কথা বলছে। তো যাই হোক, এবার তো উনি এই কথা বলে, তো আমি পরের দিন ডিসিশন নেই যে আমি একা যাব না। আমি বাবা তো ছুটি নিয়েই ছিল, যেহেতু আর কি মায়ের বায়োপসি হওয়ার কথা, তো বাবা অফিস থেকে ছুটি নিয়েছিল, সায়ানো তাই। তো আমি ওদের দুজনকে বলি যে তোমরা দুজনেই চলো, তাহলে উনি কি বলে সেটা তোমরাও ঠান্ডা মাথায় বুঝতে পারবে, কারণ এরপরে যদি কোনো ভুল হয়, কিছু যদি মায়ের একটা গন্ডগোল হয় মায়ের সাথে, বা মা যদি কোনো কারণে সাফার করে, আমি তো গিল্টি ফিল করবো, তার সাথে আমাকে এরাও বলবে যে তুই আমাদের সাথে কনসাল্ট করিসনি, তুই আমাদেরকে কেন নিয়ে যাসনি, হ্যাঁ না তা না। যাই হোক, এবার তো আমি দুজনকেই নিয়ে যাই। তো ডক্টর আমাদেরকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে দুটো অপশান আছে, মানে টিউমারটা তো এক্সট্রাক্ট হবেই। এবার মায়ের যেহেতু দুটো হাড়ের মধ্যখানে টিউমারটা হয়েছে, সো টিউমারটা যখন বের করে নেওয়া হবে, হাড় দুটো তো এরকমই থাকবে, মানে এটা হচ্ছে আমি পায়ের হাড়ের কথা বলছি, ঠিক আছে। আর তার সাথে যে ফুটের যে জয়েন্টটা, এই জয়েন্টটাও তো মানে এখানেও তো হ্যাম্পার হবে, কারণ টিউমারটা তো অনেকটা জুড়ে রয়েছে, একটা বড় সাইজের টিউমার। সো উনি যেটা আমাদেরকে সাজেস্ট করে সেটা হচ্ছে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্ক্রু, মানে নর্মাল নেইলস, ছোট কি বড় আমি জানি না, মানে নেইলস উনি বলেন, কারণ আমি দেখিনি জিনিসটা আগে কোনোদিন। আর আরেকটা হচ্ছে রড, তো টাইটেনিয়ামের আর কি, নট মেটাল, বিকজ তাহলে পরবর্তীকালে কোনো কারণে কিছু হলে এমআরআই করতে পারবো না। তো স্ক্রুটা উনি যেটা বলে 3 সাইড দিয়ে, মানে গোড়ালির 3 সাইড দিয়ে 3টে স্ক্রু উনি বসাবেন ট্যাচটা করে, মানে এরকম অ্যাঙ্গেল করে। আর কিন্তু সেটা একটুখানি দাম কম হবে, মানে একটু কম খরচার মধ্যে, বাট ওটার একটা সমস্যা কি, সেটা হচ্ছে পরবর্তীকালে ওই নেলসগুলো ভেঙে যেতে পারে, অনেকের ক্ষেত্রে নাকি ভেঙে যায়, এটা উনি আমাদেরকে বলে। অ্যান্ড ভেঙে গেলে ওটা অপারেশন করলেও হয়, না করলেও হয়, ওরমভাবেই থেকে যায়। মানে উনি বেসিক্যালি উনি প্রেশার, মানে ইনডিরেক্ট একটা, মানে নট প্রেশার বাট ইনডিরেক্টলি বলেই বুঝিয়ে দেন যে এটা কিন্তু করাটা ঠিক না, আপনি ওই রডের দিকটাতেই যান, মানে ওটাই বেটার হবে। তো স্বাভাবিক, একটা ডক্টর যদি এইভাবে বলে তো আমরা তো তাই বলবো হ্যাঁ ঠিক আছে। এবার যাই হোক, উনি অনেকগুলো ব্র্যান্ডের নাম বলে যে এই ব্র্যান্ডের আছে, তো তার মধ্যে যেটা সব থেকে ভালো হয় সেই ব্র্যান্ডটাই ইউজ করা হবে। ঠিক আছে, মানে উনি আমাদেরকে যদি অপশান দিয়েছে, আমরা তখন বলি যে এইটা ভালো ব্র্যান্ড হবে, ওটাই ইউজ করবো। আর উনি রডের ক্ষেত্রে কি বলে সেটা হচ্ছে গোড়ালির নিচ থেকে, আমি তোমাদেরকে বলছি, গোড়ালির নিচ থেকে একটা রড ঢুকবে, যেটা কিনা আমাদের এইখানে জয়েন্টের বোনটাকে কানেক্ট করে একদম স্ট্রেট এই বোনটার মধ্যে ঢোকানো থাকবে।
আর মানে ছোট ছোট হোল করতে করতে আর কি মানে রডটা ঢুকবে। এবার সেক্ষেত্রে উনি যেটা বলছেন যে এখানে হাড়টা তো একটু কেটে বাদ যাবে, যেমনটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, যেহেতু যেইটুকুনি বোন আর কি ওই মানে এফেক্টেড হয়েছে ডিউ টু দ্য টিউমার, ওই হাড়ের পোর্শন এতটা বাদ যাবে কেটে। সো এইবার উনি বলতে চাইলেন যে ওটার গ্যাপটাকে ফিল করার জন্য একবারে যদি একটা রড ঢোকানো থাকে তাহলে কি হবে, মা হাঁটতে তো পারবে, বাট মায়ের যে এই যে আমরা যে এই পায়ের এই মুভমেন্টটা করি, মা এই পায়ের এই মুভমেন্ট আর কোনোদিনও করতে পারবে না। এই জায়গাটা মায়ের ফিক্সড হয়ে যাবে, মানে এখানটা ফিউজ করে দেবে এখানের বোন মানে জয়েন্টটাকে আর কি। তো এটা শুনে খারাপ তো ডেফিনেটলি খুব লেগেছিল। তো আর উনি না ওনার পার্সোনাল নার্সিং হোম সাজেস্ট করছিল বারবার করে, মানে উনি অনেকগুলো জায়গায় বসেন, এখানে ক্লিনিকে একটা আমাদের কলকাতার খুব নাম করা বড় হসপিটালে উনি বসেন। তো উনি ফার্স্টে বলেন হসপিটালে প্রচুর খরচা, আর আমার নার্সিংহোমে করলে একটু কম খরচা, কিন্তু একই জিনিস আমি ওখানেও আমি করব এখানেও আমি করবো। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ কি ভাববে যে ঠিক আছে একটু কম খরচা হচ্ছে। আর দেখো আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমার বাবা খুব বড় লোক না, তো সেক্ষেত্রে আমরা ওটাতেই রাজি হই, কারণ উনি তো অপারেশনটা করবেন, উনি তো আমার নার্সিংহোমের সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, কিন্তু যেহেতু আমি পার্সোনালি করছি আমার কাছে টাকার থেকে বেশি একটা পেশেন্টের রিকভারিটা ইম্পর্টেন্ট। সো আমরা মানে একটু কনফিউশনের মধ্যেই ওনাকে বলি ঠিক আছে। এবার তারপর ওনাকে বলা হয় যে তাহলে এর মধ্যেই করুন অপারেশনটা। উনি তখন বলছে না এর মধ্যে হবে না, এর মধ্যে আমার পার্সোনাল একটা ওটি রয়েছে, মানে ওনার নিজস্ব একটা অপারেশন, লাইক ওনার নিজের বডিতে একটা অপারেশন রয়েছে। তো সেই কারণে ওনার তো রিকভার হতেও সময় লাগবে। তো তারপর আমরা বলি যে পুজোর মধ্যে বা পুজোর 1-2 দিন আগে করলেও আমাদের কোনো আপত্তি নেই, যে মায়ের পুজোটা প্রত্যেক বছর পুজো আসবে, বছরে একবার আসে আমি জানি, বাট প্রত্যেক বছর আসবে, মায়ের রিকভারিটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ওটা আমাদের প্রায়োরিটি। তো উনি বলে না পুজোর সময় তো আমি গ্রামে যাব আমার, তো আমি থাকবো না, সো আমি পুজোর পরে অপারেশন করবো। অ্যান্ড ডিসেম্বরে আমার নিজের পিসতো দাদার বিয়ে, অ্যান্ড মা প্রচণ্ডভাবে এক্সাইটেড ওই বিয়েটা অ্যাটেন্ড করার জন্য। মায়ের বক্তব্য হচ্ছে আমি যদি হাঁটতে নাও পারি আমাকে ওয়াকার নিয়ে ট্যাক্সি করে নিয়ে যাবে, আমি গিয়ে একটা জায়গায় বসে থাকবো 1 মিনিট। আমি রাত্রিবেলা জামা কাপড় কাচতে দিয়েছি, কি করবো বলো, বৃষ্টি পড়ছে ওই জন্য আর কি। তো হয়ে গেছে ওটার আওয়াজ জন্য আমি ওটা অফ করে আসছি। তো হ্যাঁ যেমনটা বলছিলাম, তো আমরা ওনাকে এই কথা বলি, তো উনি তো বলে দেয় যে না পরে করব। এবার পরে করলে মায়ের রিকভারিতেও তো একটা টাইম লাগবে। সো তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, আর লোকে এমনি তো সবাই বলছে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে, তো আর আমারও একটু ইচ্ছা হচ্ছিল সেকেন্ড ওপিনিয়ন নেই, কারণ ওনার নার্সিংহোমের উনি যাই বলুক মুখে, উনি কিছুতেই আমাকে ওনার নার্সিংহোমে না অ্যাড্রেসটা দিচ্ছিল না, খালি বলছিল আমি পাঠাচ্ছি, যতবারই ফোন করে বলছি। বায়োপসির সময়ও তাই, যে বায়োপসির পরের দিন করাতে হবে, উনি আমাকে আগের দিন রাত 11টা অবধি উনি আমাকে কোনো অ্যাড্রেস প্রোভাইড করেনি, বলছে আমি পাঠাচ্ছি এরকম করছে। তো এইসব জিনিসগুলো একটু আমাদের সন্দেহ হচ্ছিল যে কেন উনি পাঠাচ্ছেন না। তো তারপরে আমি অনেক ফোর্স করাতে যখন পরের দিন যাই তখন উনি আমাকে ওনার আর কি মানে একটা বলেছিল লোকেশনটা এইখানে, আমি তোমাদেরকে লোকেশনটাও বলছি, কসবা বলেছিল, বাট এক্স্যাক্টলি কোথায় কসবা সেটা উনি বলেনি। বা কসবা একটা জায়গা, মানে ধরো এখন কেউ বললো টালিগঞ্জের একটা হসপিটাল, এবার তার টালিগঞ্জে প্রচুর হসপিটাল আছে আশেপাশে, তাই না? তো তুমি তো বুঝতে পারবে না এক্স্যাক্টলি কোনটার কথা হচ্ছে এখানে। তো স্বাভাবিকভাবে উনি এক্স্যাক্টলি কোনটা বা নাম ফাম কিচ্ছু বলছিল না আমাদেরকে। তো আমরা ভাবলাম যে না একটা সেকেন্ড ওপিনিয়ন এবার নিতেই হবে, কারণ এইভাবে বলছে যে একটা জয়েন্ট নাকি ফিউজ করে দেবে, মার কোনোদিনও মায়ের পাটা এরকম করতে পারবে না, এটা নাকি এরকম ফিক্সড হয়ে যাবে, তো অবভিয়াসলি হাঁটতে মায়ের খুব প্রবলেম হবে। তো তখন আমরা ভাবছি এবার কাকে দেখাবো, কে বেস্ট। তো এবার আমরা ভাবি যে না এবার কাউকে মানে একটু ভালোভাবে খোঁজ লাগাতে হবে। তো ভালোভাবে খোঁজ লাগিয়ে আমরা একটা ডক্টর পাই যে কিনা আমাদের অ্যাপেলোতে বসে। ইনফ্যাক্ট উনি কলকাতার একটা খুব নাম করা বড় হসপিটালেরও ওনার আর কি, একটা না 3খানা হসপিটালে, কলকাতার আমাদের বড় নাম করা 3খানা হসপিটালে উনি আর কি ওখানেও বসেন আর কি। তো অর্থোপেডিক সার্জন উনি। তো আমরা অ্যাপোলোতে ওনাকে দেখাই আজকে। ফার্স্টে তো আমি যেমনটা বললাম আমি গেছিলাম আর কি, গতকালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, গতকালকে ওই আগের ডক্টরের সাথে আর কি সব মানে কথাবার্তা ফাইনাল হয়েছিল আর কি।
সো ওনার চেম্বার থেকে গতকালকে বেরোনোর পর থেকে আমি বাবা আর সায়ন ডিসাইড করি যে না, আমরা আরও 2-3টে ডক্টর দেখাবো। তো বাবা ডিসাইড করে, বাবা কলকাতার দিকে একটা হসপিটালে বাবার একটু চেনাশোনা রয়েছে, সেই দিকে বাবা একটু কথাবার্তা বলবে। আর আমি ডিসাইড করি আমি আমাদের বাসুনি অ্যাপেলোর যে যেই ডক্টরকে আজকে দেখিয়ে এসেছি আর কি, যার কথা বললাম যে তিনি আমাদের মানে কলকাতার বড় নাম করা 3খানা হসপিটালেও বসে, তো সেখানে আমি দেখাবো। তো আমি যাই রিপোর্টস নিয়ে, আমি বাবাকে রিপোর্টসগুলো হোয়াটসঅ্যাপ করেছি, কারণ বাবাও তো এক জায়গায় কথা বলতে হবে একটা ডক্টরের সাথে, তাকে যাতে বাবা অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো দেখাতে পারে। তারপর উনি একটা কিছু সাজেশন দিলে নয় ফিজিক্যাল রিপোর্টসগুলো নিয়ে আরেকদিন যাওয়া যাবে। তো যাই হোক আমি রিপোর্টগুলো নিয়ে যাই, তো উনি বলে যে আমি তোমার মাকে দেখবো। এবার মাকে দেখবো বলাতে আমি বললাম যে আমি তাই এক্ষুনি নিয়ে আসছি। তো তারপরে নিয়ে আসা হয়, তো মাকে ডেকে আর আজকে ডক্টর না খুব পেশেন্ট, বিশ্বাস করো। মানে এমন না যে জাস্ট এই ইনসিডেন্টটাই কি হয়েছে শুনলো যে বড় বাজারে গিয়ে পা মুচকে পড়ে গেছে, তার থেকে ফ্র্যাকচার, এবার তার জন্য এমআরআই করা, মানে এমআরআই এক্সরে করতে গিয়ে এমআরআইতে ধরা পড়লো একটা টিউমার। না, একদম প্রথম দিকে অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চাইলেন যে মায়ের অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগের দিনও বলছিলাম, ছোটবেলায় কিতকিত খেলতে গিয়ে ইটটা মায়ের গিটে লাগে, তো সেখান থেকে মায়ের এই বা পায়ে আর কি লাগাটা শুরু হয়। তারপরে আমি যখন 5-6-এ পড়ি, আমাকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় মা রিক্সা থেকে নামতে গিয়ে একটা ম্যানহোলের মধ্যে আর কি মায়ের পাটা মানে আর কি পড়ে মুচকে যায়। তো এটা মায়ের সাথে ওটা সেকেন্ড ইনসিডেন্ট হয়, ওই একই পায়ে একই জায়গায় মার লাগে। তো অ্যান্ড এই থার্ড হলো হচ্ছে বড়বাজারে পা মুচকে গেল, যাতে কিনা ফ্র্যাকচার হলো। এটা একটু সত্যি কথা বলতে এটা সিভিয়ার হলো বলে আজকে আমরা মানে ব্যাপারটা নিয়ে চটজলদি করলাম। তো ইনি একদম প্রথম থেকে যে মায়ের ছোটবেলায় লেগেছিল পুরো হিস্ট্রিটা শুনলো, মাতে গুছিয়ে সব শুনে টুনে মাকে ওখানে যে টেবিল থাকে না, মানে সরি বেড থাকে, ওখানে মাকে শুয়ে পাটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে এদিক ওদিক চারিদিক করে দেখলো। এতভাবে কিন্তু আগে ডক্টর দেখেনি, ভালোভাবে মানে মুভমেন্ট করে আঙ্গুলগুলো টিপে যে কোথায় কোথায় ব্যথা আছে এক্স্যাক্টলি হাত দিয়ে উনি টিউমারটাকে ফিল করার চেষ্টা করলেন। তো এগুলো করে টোরে উনি আমাদেরকে যে সাজেশনটা দেয় সেটা হচ্ছে যে প্লেট বসালে হয়ে যাবে, রড বসানোর কোনো মানে প্রয়োজন নেই, অ্যান্ড হাড়ও ফিউজ করতে হবে না, যেইটুকুনি হাড় বাদ যাবে সেইটার জায়গায় প্লেট বসিয়ে দেবে, অ্যান্ড রেস্টে কয়েকদিন কমপ্লিটলি বেড রেস্টে থাকলে আর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে উনি এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন যে হয়তো মা পাটা এখন যেরকম ওই টিউমারটার জন্য একটু বেঁকিয়ে হাঁটে, মানে ওই দিকটা প্রেশার দিতে পারে না, সেটা কিন্তু মা কোনোদিনও বুঝতেই পারেনি কেন প্রেশার দিতে পারে না। মা ভাবতো কি মায়ের যে গিটে ব্যথাটা ছোটবেলায় লেগেছিল তার থেকে হাড়টা বড় হয়ে যাচ্ছে, যেটা কিনা মাকে আগে একটা ডক্টর বলেছিলেন। তো সেও কোনো টেস্ট ফেস্ট কিছু দেয়নি, জাস্ট মুখে এই কথা বলে মাকে গড়ে মেডিসিন দিয়ে ছেড়ে দিয়েছিল, পেইন কিলার ট্যাবলেটস দিয়ে ছেড়ে দিয়েছিল। তো সেই ডক্টরও নেগলিজেন্সি দেখিয়েছিল। তারপরে এই ডক্টরও একদম স্ট্রেট, কোনো মাথা লাগানো কিচ্ছু না, একটা রড ঢুকিয়ে দিই জয়েন্ট ফিউজ হয়ে যাক, মানে খুব ব্যাপারটা ইজি ছিল এদের কাছে। তো ইনি বললেন যে আপনি কিন্তু একটুখানি বেঁকেই হাঁটবেন, তবে আপনার হাঁটতে কোনো অসুবিধা হবে না, এটার জন্য আপনার কোনো ব্যথা হবে না। আর এখন যতটা টিল্টেড মানে পাটা টিল্ট ওয়েতে হাঁটেন, অতটা টিল্টেড না থাকলেও সামান্য টিল্টেড থাকবে। তো তাতে করে কি আপনার জয়েন্টটাও ফিউজ হচ্ছে না, আপনি নিজের পায়ে হাঁটতেও পারছেন, এদিকে আপনার ওই রড ফডের প্রয়োজনও পড়ছে না, শুধু প্লেট বসানোতে হয়ে যাচ্ছে। তো আমরা সেইটাতেই মানে আর কি রাজি হই। তো সবাই সাথে ডিসকাশনও করি, বাড়ির লোকের সাথে, সবাই বলে না এটা তো ঠিকই বলছে। আর নিনিও তাই বলে যে পরেই বায়োপসি হবে, আগে কেন বায়োপসি হতে হবে, আগে আবার বায়োপসি হয় নাকি, পরেই হয় বায়োপসি। তো যাই হোক, উনি অ্যাকচুয়ালি আগের জন্য কনফিডেন্ট ছিল না যে এটা ম্যালিগন্যান্ট না বিনাইন নাকি, মানে ওনার নিজের প্রতি একটু কনফিডেন্স ল্যাক করছিল, যেটা কিনা এনার ক্ষেত্রে ইনি বললেন অনেক কিছু লজিক দিয়ে বললেন যে বিনাইন হোক বা ম্যালিগন্যান্ট হোক আমাকে তো এক্সট্রাক্ট করতেই হবে টিউমারটাকে, সো ওয়াই নট কি আগে আমি টিউমারটা এক্সট্রাক্ট করেই বায়োপসি করি। সো দ্যাট ইজ দ্য স্টোরি। সো মাকে ইনি আরও দুটো এক্সরে দিয়েছে, একটা এক্সরে দিয়েছে আর দুটো ব্লাড টেস্ট দিয়েছে, যেটা কিনা কাল সকালবেলা নিয়ে গিয়ে করাবো, অ্যান্ড করিয়ে টরিয়ে তারপরে পরশু দিন মেবি রিপোর্টস পাবো। তো মানডে উনি বললো, উনি সানডে আর কি বোধহয়
দেখেন না বা অফ থাকেন। তো মানডে উনি বললো উনি 3টের মধ্যে সবকটা হসপিটালে অ্যাভেলেবেল থাকবেন এই টাইমে। তো যে কোনো একটা হসপিটালে নিয়ে গিয়ে দেখালেই হবে। ওনার সাথে ফোন করে আগে থেকে জাস্ট জানিয়ে দিতে হবে ওনাকে যে কোথায় যাব আমি, বা উনি আমাকে বলে দেবে এখানে এসো। তো ওখানে গিয়ে দেখাবো। তো ইফ দ্য রিপোর্টস আর গুড তাহলে মঙ্গলবার দিন মানে মহালয়ার দিন মাকে রাত্রিবেলা অ্যাডমিট করানো হবে, অ্যান্ড ওয়েডনেসডে মানে প্রথমার দিন মায়ের অপারেশন, অ্যান্ড দ্বিতীয় দিন মাকে রিলিজ করে দেবে। সো অ্যাজ অফ নাও এই হচ্ছে ঘটনা। তো যাই হোক তোমার সাথে পুরোটাই শেয়ার করলাম। এবার আমাকে এই টুকটাক কিছু একটা রান্নাবান্না করতে হবে।